নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। কৃষিমন্ত্রী বিভিন্ন কর্মসূচি নিয়ে লাভপুরের ফুল্লরা মন্দিরে পুরোহিতদের নিয়ে দুর্গাপুজোর প্রশিক্ষণ শিবির। লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনা সভা ও লাভপুর ব্লক অফিসে প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে হয়ে গেল শনিবারের কর্মসূচি। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সার্বজনীন ও ক্লাব কেন্দ্রিক পুজোগুলোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। আর এবার বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুরের ফুল্লরা মন্দির প্রাঙ্গণে দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির হয়ে গেল শনিবার। প্রশিক্ষণ শিবিরটি আয়োজন করা হয়েছিল ইলামবাজারের পায়ের কানু মোহিনী চতুষ্পাটির পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী ও বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। অনুষ্ঠান শেষে এদিনই দুপুর নাগাদ তারা চলে যান লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। সেখানে আয়োজন করা হয় একটি সংবর্ধনা সভা শেষে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতি 15 মিনিটে 10 জন করে মহিলা ধর্ষিত হচ্ছে সারা দেশে। তার কোনো প্রতিবাদ নেই, এখানে প্রতিবাদ হোক। মুখ্যমন্ত্রী বললেন, যারা দোষী তাদের ফাঁসি হোক। আমাদের দলের কোন কোন নেতা দুর্নীতি করেছিল সেগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছে? তার এদিনই বক্তব্য শেষে আবারও দুপুর 3টে নাগাদ লাভপুর ব্লক অফিসে পঞ্চায়েত প্রধান সদস্যদের ও মেম্বারদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি জমি ও কৃষকদের নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেই সমস্ত বৈঠকে কৃষকরা কি করে কিভাবে সুবিধা পাবেন সেই সব বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে ফুল্লরা মন্দিরে পুরোহিত সম্মেলন শেষে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, অনেকেই পুজো করেন, কিন্তু সংস্কৃত শ্লোকের প্রকৃত অর্থ এবং পুজো প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকাটা প্রয়োজন। সেই লক্ষ্যে দুর্গাপুজো প্রশিক্ষণ শিবিরের আয়োজন, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে স্বাভাবিকভাবে আরজিকর কাণ্ডের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে ডাক্তারদের আন্দোলনকে কার্যত সমর্থন জানিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর দেওয়াটাও প্রয়োজন। পাশাপাশি আন্দোলনের রাজনীতিকরণের তীব্র বিরোধিতা করেন তিনি। কানু সিটি কানু মোহিনী চতুষ্পাটি আমাদের হাত থেকে রাজনৈতিক দলের লোকেরা এটাকে হাইজ্যাক করে নিয়েছে বলে আমরা ডাক্তারবাবুদের সঙ্গেই আছি। তারা যে আন্দোলন করছেন তাদের কাছে খালি একটা আমাদের অনুরোধ, আন্দোলন আপনারা করুন, বিচার আপনারা চান, যতক্ষণ না বিচার হচ্ছে আন্দোলন চলুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মানুষগুলো যারা চিকিৎসার জন্য যাচ্ছে, বৃদ্ধ বাবাকে নিয়ে যাচ্ছে, সেই বৃদ্ধ বাবাকে নিয়ে গিয়ে দেখছে যে বাবা চিকিৎসা হলো না, নিয়ে চলে আসছে, বা শিশু তার কোলে মারা যাচ্ছে, এটাও কিন্তু একটা অমানবিক ব্যাপার। আমি ডাক্তারবাবুদের কাছে বলবো, ডাক্তারবাবুকে মানুষের ভগবানের পরেই দেখে, ডাক্তারবাবুদের ভগবানের পরে যে জীবন দেয়, তারা নিজেদের প্রফেশনের প্রতি বিচার করুন এবং আন্দোলনও করুন, কিন্তু মানুষের পরিষেবাটাও দিন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। ধর্ণা অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিন, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি নিয়ে আজকে ধর্ণা মঞ্চে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ জেলা সভাপতি ধ্রুব সাহা এবং বীরভূম জেলার একাধিক কার্যকর্তা। যে সমস্ত বোন দিচ্ছেন, আপনাদের তো বাড়িতে সন্তান আছে, তখন আপনাদেরকে প্রশ্ন করবে, মা আর্থিকর ঘটনা, আর্থিকর হসপিটালে প্রশাসনিক দায়িত্বে আছে আমাদের পুলিশ মন্ত্রী, যাকে যে যত্ন আপনাদের সামনে তথা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর সামনে রাখার জন্য আমরা আজকের এই প্রেস বার্তা করছি। আপনারা দেখেছেন যে আর্থিকর কাণ্ড এখন 2টি ধারায় তদন্ত চলছে। আর্থিকরের ওই পোস্ট যে ডক্টর, আমাদের বোন অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বরী বলুন, তার খুন ও ধর্ষণের ঘটনাটি সিবিআই তদন্ত করছে। একই সঙ্গে গতকাল আরজিকর হাসপাতালের মাটি ফেটে বেরোচ্ছে ধোঁয়া। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার কেন্দার ধাউড়া পাড়ার ঘটনা। এলাকাবাসীরা জানান, এই এলাকায় ইসিএল এর ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি রয়েছে। শুক্রবার গভীর রাত থেকে এই খোলামুখ খনির পাশ থেকে মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে। ঘটনায় এলাকার বসবাসকারী মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে। প্রসঙ্গত, এর আগেও এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল। বারবার ঘটনায় আতঙ্কিত মানুষ। তাদের দাবি, অবিলম্বে পুনর্বাসন দেওয়া হোক। তাদের অভিযোগ, কলিয়ারি কর্তৃপক্ষ বা রাজ্য শাসন বার
রাজনৈতিক নেতারা কেউ তাদের পাশে সেভাবে দাঁড়াচ্ছে না। তারা কি করবে বুঝতে পারছে না। এভাবে ধোঁয়া বেরোনোর জন্য তাদের সরিয়ে অন্যত্র থাকার ব্যবস্থা করেছে সাময়িকভাবে। নিয়ে 3 বার আগুনটা লাগিল, কেউ এখন পর্যন্ত অ্যাকশনটা নেয় নাই, এসিএলও লিখে নাই। নেতাগুলো আসছে, নেতাগুলো ঘুরে ঘুরে চলে যাচ্ছে, নেতাগুলো বলছে পুরান বাসন দিয়া হবে, ঘর দিয়া হবে। একবার লাগলে স্কুলকে নিয়ে চলে গেল, চলো চলো চলো, ঘর গরম হয়ে গেল, নিয়ে চলে গেল। এখনো পর্যন্ত কিছু অ্যাকশন নাই। এখানে আমাদের ছেলে পেলে কি মরবে না? তাহলে ডুডার চালানো হয়ে যাক। এখানে কটার সময় হয়েছে? এইটা হয়েছে রাত 1টার সময়। রাত 1টার সময় এখানে কেউ অ্যাকশনটা নেয় না, কেউ আসে না আমাদের এখানে। বন্যা কবলিত মালদার মানিকচকের ভূতনি এলাকায় ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল। প্রায় 100 মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো এলাকায়। উল্লেখ্য, বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভূতনি এলাকা। গঙ্গার জল এসে লেগেছে ভূতনি ব্রিজের কাছাকাছি এলাকায়। সেই জমা জলে ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় 100 মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরেছে, যা নজরে আসতেই এদিন ভূতনিবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসীর বক্তব্য, বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যে কোনো সময় ধসে পড়তে পারে। তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পদ্মশ্রী পেলেও অভাব ঘোচেনি। এবার পাটের গান গাইছেন ভাদু শিল্পী রতন কাহার। বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, এই গান গেয়ে দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ভাদু গানের শিল্পী রতন কাহার। তারপরেও তার আর্থিক সংকট কাটেনি, তাই এখনো আগের মতোই পথে প্রান্তরে গান গেয়ে যেটুকু যা রোজগার করেন তা দিয়ে সংসার চালাতে হয়। জীবন থেকে উপাদান নিয়ে চিরকাল গান বেঁধেছেন রতন কাহার। গানের কথায় মিশে থাকে গ্রামের জীবন, সুরে মাটির গন্ধ। তাই গ্রামে গ্রামে ঘুরে এবার রাজা পাটের সাফল্যের কথা শুনে তা নিয়েই গান গাইলেন তিনি। নদিয়ার করিমপুরে এক অনুষ্ঠান মেগা ফিল্ড ডে চলাকালীন গানে গানে চাষিদের কাছে তুলে ধরেন রাজা পাটের সাফল্যের কথা। এই বীজ প্রস্তুতকারক সংস্থা নুজিভিডো সিডসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাট একর প্রতি অতিরিক্ত 10,000 টাকা লাভের সুযোগ করে দিচ্ছে চাষিদের। এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আঁশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এর একর প্রতি ন্যূনতম বাড়তি 2 কুইন্টাল উৎপাদন বেশি হওয়ার ফলে। সংস্থার দাবি, রাজা এনজে 7005 পাটের একটি নতুন প্রজাতি যা 2020 সালে চালু হচ্ছে। তারপর থেকে পাট চাষের দুনিয়া অনেকটাই বদলেছে। এনজে 7005 রাজা পাটের এই ভ্যারাইটি নুজিভিডো সিডসের গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মাসিউর রহমান কর্তৃক উদ্ভাবিত। এই চাষে খরচ অন্যান্য পাটের তুলনায় কম, সঙ্গে পাওয়া যায় উচ্চ ফলন, উচ্চতর গুণমানের তন্তু, আগের চেয়ে বেশি লাভের সুযোগ। রাজা পাট চাষ করেছেন এমন চাষিরা জানিয়েছেন আগের চেয়ে তাদের লাভের পরিমাণ বেড়েছে, তাই ভবিষ্যতেও এই বীজই চাষ করতে চান তারা। কারণ অন্যান্য প্রজাতির তুলনায় এই পাট 2 ফুট বেশি লম্বা, অর্থাৎ বেশি ফলন, মোটা ছাল, যা ফলন এবং তন্তুর গুণমান বাড়িয়েছে।
একথা শুনে তা নিয়েই গান বেঁধেছেন রতন কাহার। সেই গান শুনে খুশি গ্রামের মানুষ। যারা এখনো এই বীজে চাষ শুরু করেনি, এই গান শুনে তারাও রাজা পাট চাষে উৎসাহ পাচ্ছেন। রূপে গুণে রাজা অন্য, চাষির জীবন আজ ধন্য। সোনালি তদন্তে রকমারি পূর্ণ, সোনালি তন্তরের লোকে রকমারি পূর্ণ। রাজা তোমার ছিলাম, রাজা তোমার ছিলাম। বিশ্ব কিতাব তোমার জানা, আরে বিশ্ব কিতাব তোমার জানা। পাঠ মানে রাজা মানে পাঠ, রাজা তোমার ছিলাম, রাজা তোমার ছিলাম, রাজা তোমার ছিলাম। দুটি পৃথক জায়গায় অজগর উদ্ধার দুবরাজপুরে। এক রাতেই দুটি পৃথক জায়গায় অজগর উদ্ধার করলেন দুবরাজপুরের সর্পপ্রেমী অমিত শর্মা। কুইঠা গ্রামের বাসিন্দা নাজমুল মণ্ডল নামে এক ব্যবসায়ীর ফোন পেয়ে গতকাল রাত্রি 8টা নাগাদ দুবরাজপুরের নিরাময়ের কাছে প্রায় 7 ফুট লম্বা অজগর উদ্ধার করেন অমিত শর্মা। বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। সেই অজগরটি উদ্ধার করার পর রাত্রি 9টা নাগাদ আবারও তিনি জানতে পারেন দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের খেলার মাঠে একটি অজগর দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি তিনি সেখানে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। 6 ফুট লম্বা অজগরটি পূর্ণবয়স্ক বলে জানান তিনি। তবে অজগরটিকে বন দপ্তরের সহায়তায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা। তিনি আরও জানান, দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে খবর পেয়ে দুটি পৃথক জায়গায় অজগর উদ্ধার করতে যায়। অমিত শর্মা বলেন, কোনো সাপ বা অজগর যদি দেখতে পান তাহলে কেউ মারবেন না, দরকার পড়লে আমাকে জানান অথবা বন দপ্তরে খবর দিন। হ্যাঁ, গতকাল আমাকে থানার বড়বাবু ফোন করেছিলেন। প্রথমে একটা সাপ উদ্ধার হয়েছে দুবরাজপুর ব্লকের নিরাময় থেকে, আর একটা উদ্ধার হয়েছে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রাম থেকে। তো যেটা দুবরাজপুর থেকে বেরিয়েছে সেটা ছিল মোটামুটি 7 ফুটের মতো লম্বা, আর প্রতাপপুরে ছিল ওই 6 ফুট মতো। তো দুটি অজগর সাপ। আপনারা জানেন যে অজগর সাপ নির্বিষ সাপ। দেখুন, সাপ তো আমাদের এলাকাতে প্রায়ই বের হয়, কিন্তু অজগর খুব কম বের হতো, কিন্তু এখন অনেক বের হচ্ছে। কারণ হচ্ছে জঙ্গলে অনেক বেশি পরিমাণে লোক যাওয়া আসা করছে, তার সঙ্গে সঙ্গে গাছ অনেক বেশি পরিমাণে কাটা হচ্ছে, যার জন্য এই সাপগুলো বের হয়ে আসছে। কারণ এইসব সাপ গভীর জঙ্গলের সাপ, তাই জন্য সাপের বেশি দেখা যাচ্ছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।